প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার বকনা বাছুরটিকে আমি কিছু দানাদার খাদ্য এবং সাথে খড়, চাউলের কুড়া ইত্যাদি মিশিয়ে কিন্তু আমার এই বকনা বাছুরটিকে খেতে দিয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার গরুটা কিন্তু অনেক রুচির সঙ্গে এই দানাদার খাদ্য কিন্তু খাচ্ছে। তো আসলে অনেকে বলে যে আপনার যেগুলো আর কি ষাঁড় গরু তৈরি করার জন্য যে আমরা যে বাছুরগুলো কিনে থাকি, সেই আপনার মাংসের জন্য যে সকল গরু উৎপাদন করা হয় সে সকল ষাঁড় গরুকে কিন্তু আসলে বেশি বেশি দানাদার খাওয়ালে বরং ভালো হয়। কিন্তু বকনা বাছুর বা যে গাভী বানানোর জন্য যে আপনার বকনা বাছুর লালন পালন করা হয়, তাকে মূলত কিন্তু আসলে দানাদার খাওয়ার বেশি দিতে নিষেধ করে। তো গাভী বানানোর জন্য বকনা বাছুরকে আসলে দানাদার খাওয়ার কম দেওয়ার জন্য অনেকেই পরামর্শ করে থাকেন, কারণ বেশি দানাদার খাদ্য দিলে ওদের গ্রোথ অতিরিক্ত হয়ে যায় এবং স্বাস্থ্য বেশি মোটা হয়ে যায়, যার কারণে কিন্তু আপনার এরা কনসেপ্ট করতে পারে না বা এরা কিন্তু হিটে আসে না, যার কারণে কিন্তু এদেরকে পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়ানো যায়, বাট দানাদার খাদ্য কিন্তু একটু কম দিতে হয়। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছিলেন যে আমি ওকে দানাদার খাদ্য দিয়েছি, তো অনেক রুচির সঙ্গেই খাচ্ছে। তো মূলত আসলে আপনারা জানেন কি না জানি না, হয়তোবা জানেন যে আমরা যখন অন্য একটা জায়গায় বেড়াতে যাই বা স্টে করি বা চাকরির কারণে অন্য জায়গায় আমাদেরকে অন্য ডিস্ট্রিক্টে বা বাড়ি থেকে অনেক দূরে থাকতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা যখন নতুন জায়গায় যাই সেই নতুন জায়গায় কিন্তু আমাদের অন্যরকম মনে হয় বা ভালো লাগে না, অ্যাডজাস্ট হয় না। তো কিছুদিন থাকার পর কিন্তু আসলে সেখানকার পরিবেশে আমরা নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিতে পারি, তখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া মন মানসিকতা সবই কিন্তু ঠিক থাকে। ঠিক তেমনি আপনার গরু ছাগলও কিন্তু হাট থেকে কিনে আনলে বা অন্য বাড়ি থেকে কিনে নিজের বাড়িতে বা নিজের খামারে আনার পরে কিন্তু ওদের অ্যাডজাস্ট হতে অনেক সময় লাগে, যার কারণে আপনি ওদেরকে যতই খেতে দেন, যতই দানাদার খেতে দেন, ওদের কিন্তু গ্রোথ আসবে না, বা গরুগুলো কিন্তু মনে হবে যে শুকায়ে যাচ্ছে, আগের থেকে ওজন কমে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আসলে মানুষের মতো গরু ছাগলেরও কিন্তু এরকম বিষয়, আসলে ওরা নতুন জায়গায় অ্যাডজাস্ট হতে ওদের সময় লাগে। তো আমার গরুটাও এর বাইরে নয়, যেহেতু অন্য জায়গা থেকে আসছে, ওকে আমি পর্যাপ্ত পরিমাণে খেতে দেই। অনেকে হয়তো সারাদিনে 2 বার খেতে দেয়, কিন্তু আমি ওকে 3 বার খেতে দিই এবং পাশাপাশি সবুজ ঘাস এবং খড় দেওয়ার চেষ্টা করি। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমি আমার গরু এবং ছাগলকে আমি দেশীয় কিছু ঘাস খেতে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এই ঘাস দেওয়ার আগে আমি আমার গরুকে আপনারা যে ডিশ দেখিয়েছিলাম, এই ডিশের এক ডিশ কিন্তু ওকে আপনার চাউলের গুঁড়া, খড়ের গুঁড়া, গমের ভুসি ইত্যাদি মিশিয়ে কিন্তু ওকে এক ডিশ খাওয়ানোর পরও দেখেন ওকে আবার ঘাস দিয়েছি। তো অনেক রুচির সঙ্গেই কিন্তু ও ঘাসগুলা খাচ্ছে। তো প্রিয় দর্শক, আসলে গরু ছাগল কিন্তু তৃণভোজী প্রাণী, এরা মূলত ঘাস খেয়েই বাঁচে বা ঘাসই এদের প্রিয় এবং ঘাসেরই প্রাণী। বাট আমরা আসলে মাংসের জন্য, বিশেষ করে মাংসের জন্য কিন্তু গরুকে অত্যাধিক দানাদার খাদ্য খাওয়াই এবং অনেকেই আমরা ফিড খাওয়াই কিন্তু গরু লালন পালন করি। তো আসলে গরু কিন্তু মূলত তৃণভোজী প্রাণী। তো আসলে সবার পক্ষে কিন্তু ঘাস খাওয়ানো সম্ভব হয় না, কারণ গরু অনেকেই লালন পালন করে থাকেন বা শহরেও কিন্তু অনেকে গরু লালন পালন করে থাকে। তো তাদের তো অনেকেরই জমি নাই বা ঘাসের জমি নাই, যার কারণে এরা দানাদার খাদ্য বা বিভিন্ন ভুসি খড়কুটার উপরে নির্ভর করে কিন্তু গরুগুলা লালন পালন করতে হয়। তো আমরা সকলেই জানি যে আসলে ঘাসের বিকল্প নাই। আপনার
প্রতিদিন যদি আপনার 100 টাকার খাদ্য লাগে একটা গরুর পিছনে আনুমানিক, তো সেক্ষেত্রে যদি আপনি 80 টাকার ঘাস খাওয়াতে পারেন এবং 20 টাকা দিয়ে অন্য অন্য দানাদার খাদ্য খাওয়াতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি লাভের মুখ দেখবেন। আর এই সম্পূর্ণ 100 টাকায় যদি আপনি একটা গরুর পিছনে আপনি প্রতিদিন দানাদার খাদ্য খাওয়ান, তাহলে অন্তত হিসাব করে দেখেন যে মাসে 100 টাকা করে খাওয়ালেও কিন্তু 3000 টাকা লাগবে। তাহলে একটা গরুকে অন্তত 1 বছর পালতে গেলে 3 বারং 36,000 টাকা ওষুধ এবং কর্মচারী বা অন্য অন্য কিছু ধরলে কিন্তু অনেক টাকা লাগবে। তো সেক্ষেত্রে আসলে আমরা যদি একটা মানে 100% খাদ্য ধরি, সেক্ষেত্রে যদি আমরা 80% খাদ্য আমরা ঘাস দিয়ে রিকভার করতে পারি এবং বাকি যে 20%, এই 20% আমরা খড় ভুসি বা অন্য অন্য দানাদার খাদ্য খাওয়াই কিন্তু গরুকে যদি লালন পালন করতে পারি, তাহলে অবশ্যই আমাদের লাভ হবে। তো সেক্ষেত্রে আসলে ঘাসের বিকল্প নাই। তো এখন প্রশ্ন হলো যে আমরা আসলে কি ঘাস খাওয়াবো, গরুকে আমরা কি ঘাস খাওয়াবো। তো আসলে এখন কিন্তু শহর অঞ্চলে অনেক জায়গায় কিন্তু ঘাস কিনতে পাওয়া যায়, যেহেতু খড়ের দাম এখন বেশি। আপনাদের আশেপাশে যদি এরকম আপনার দেশীয় ঘাস প্লাস হচ্ছে আপনার বিদেশি যে সকল ঘাস চাষ করে বা আপনার অনেকেই কিন্তু এগুলো গরু ছাগল পালন করার জন্য কিন্তু বিঘাকে বিঘা কিন্তু এগুলি চাষ করে থাকে। তো বাজারে কিন্তু অনেক সময় এ সকল ঘাস কিনতে পাওয়া যায়। তো আপনারা চেষ্টা করবেন যে বাজার থেকে খড়ের পরিবর্তে অন্তত যতদিন ঘাস কিনতে পাওয়া যায় আপনারা অবশ্যই গরুকে ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন। তো প্রশ্ন হলো যে আসলে গরুকে আপনারা কি ঘাস খাওয়াবেন। তো আপনারা জানেন, প্লাস আমরা নিজেরাও জানি যে আমাদের আশেপাশে কিন্তু যাদের একটু পতিত জায়গা আছে বা আশেপাশে যাদের ফাঁকা মাঠ আছে, সেখানে কিন্তু আমাদের দেশীয় ঘাস পাওয়া যায়। তার মধ্যে যেমন আমরা আঞ্চলিক ভাষায় বলি যে দুবলে ঘাস, আসলে এটা দুর্বা ঘাস। তারপরে আপনার হচ্ছে শ্যামা ঘাস, ভাদাল ঘাস, উলু কিন্তু অনেক গরু ছাগল খেয়ে থাকে। তো হেলেঞ্চা এবং ইত্যাদি কিন্তু আমাদের দেশীয় যে ঘাস আছে এগুলো কিন্তু গরু ছাগল অনেক ভালো খায়। আপনারা আপনাদের পাশে থাকলে অবশ্যই কেটে আপনাদের গরু ছাগলকে খাওয়ানোর চেষ্টা করবেন। তো এখন এছাড়া কিন্তু বর্তমানে কি অনেক বছর আগে থেকেই আমরা দেখছি যে আসলে উন্নত জাতের ঘাস কিন্তু আমরা চাষ করতে পারি, যাদের পতিত জমি আছে বা অনেকে আছে কিন্তু জমি লিজ নিয়েও কিন্তু এ সকল ঘাস চাষ করে থাকে। এর মধ্যে নেপিয়ার আছে, পাকচং আছে, জারা 1, জারা 2, বিভিন্ন ধরনের কিন্তু উন্নত জাতের ঘাস আছে এবং একটি লাল কালারের একটি ঘাস পাওয়া যায়। আমি আসলে প্রকৃতপক্ষে ঘাসটার নাম জানি না। তো এই সকল ঘাস কিন্তু আপনারা চাষ করে আপনাদের গরু বাছুরকে খাওয়াতে পারেন, ছাগলকে খাওয়াতে পারেন। তো প্রিয় দর্শক, যে এ সকল উন্নত ঘাস কিন্তু অনেক লম্বা হয়, বলতে পারেন যে মানুষের চাইতে অনেক উঁচু। তো এখন এ সকল ঘাস আমি আপনাদেরকে একটা জিনিস পরিষ্কার করে বলতে পারি যে একটা কথা আছে যে আসলে জমির নামে খোঁজ নাই, ব্যাগ ভরা দলিল। তো আসলে আমার বেলায় হয়েছিল এরকম যে আমার আসলে কোনো গরু ছাগল ছিল না, কিন্তু আমি ঘাস নিয়ে একটু ট্রাই করতেছিলাম যে উন্নত জাতের ঘাস। তো আমি আসলে ওই ঘাসটার নাম নেপিয়ার কিনা জানি না। আমার যখন আমি গরু ছাগল শুরু করি নাই পালন করা, নেপিয়ার ঘাসের কাটিং একজনের কাছ থেকে সংগ্রহ করেছিলাম। সেই কাটিংগুলো আমি সম্পূর্ণ বালির উপরে একেবারে মানে ক্যাসকেসা বালি, যেটা লোকাল বালি বলে, এই ক্যাসকেসা বালির উপরে আমি এই নেপিয়ার ঘাসের কাটিংগুলো লাগিয়েছিলাম। তো তারপরে মোটামুটি কিছুদিন পানি দিয়েছিলাম। তো পানি দেওয়ার পরে দেখলাম যে মানে ঘাস থেকে আপনার নতুনভাবে ঘাসের যে ইয়েগুলা আপনার ঘাসের পাতা বের হচ্ছে আর কি, কাটিং থেকে ঘাসের পাতা বের হচ্ছিল। তো তখন বুঝতে পারলাম যে মনে হলো যে আসলে ঘাসের বালির পারে ঘাস হতে পারে। তো
ঘাসগুলো যখন মোটামুটি আপনার 3-4 ফিট হয়ে গেল, তখন আমি একদিন আমি আমার এই ঘাসের ইয়েতে কি বলে, ঘাসের জমি বললে তো ভুল হবে, আমার ওই রুমের মধ্যে আমি ইউরিয়া সার দিয়েছিলাম, 1/2 কেজি মতো ইউরিয়া সার দিয়েছিলাম। তো তারপরে আপনারা বিশ্বাস করতে পারবেন না, আসলে এই ঘাসগুলো যে এত বড়, মানে আমার রুমের যে কি বলে যে রিংটার ঢালাই না কি বলে, রিং ঢালাই, সে ঢালার উপরে উঠে গেছিল। তার মানে বলতে গেলে একতলা সমতল হয়েছিল আমার এই ঘাসগুলা। এবং এক একটা ছোপ মানে 2 হাত দিয়ে আপনার বলতে গেলে যে 2 হাত দিয়ে বের পাওয়া যায় না, এমন একটি অবস্থা। তো ঘাসগুলো অনেক সুন্দর হয়েছিল। তো আমি তখন বুঝতে পারছিলাম যে আসলে এই ঘাসগুলা অনেক উন্নত জাতের ঘাস, এবং এটা সম্পূর্ণ বালিতেও কেউ করছে কিনা আমি জানি না, তবে আমি নিজে বাস্তব প্রমাণ যে এই ঘাসগুলা বালিতেও সম্ভব, যদি সেখানে অন্তত একটু হলেও পানির কোনো আভাস থাকে, সেক্ষেত্রে একেবারে বালিতে কিন্তু এই ঘাস হওয়া সম্ভব। তো তখন তো আমার আসলে গরু ছাগল ছিল না, পরে যাই হোক ওই ঘাসগুলো আমি আমার পিছনে যে দোবানালা আছে সেখানে আমি ফেলে দিয়েছিলাম। তো ফেলে দেওয়ার পরে দেখি এই পানির উপরে কিছু আবর্জনা ভেসে থাকে, সেই ভাসা আবর্জনার উপরেই সেই ঘাসগুলো হয়ে গেছে। তার মানে পানির উপরে যদি কোনো আপনার স্তর থাকে, ঘাস বা ময়লা আবর্জনা কচুরিপানার, সেই স্তরের উপরেও সেই ঘাস হতে পারে। তো প্রিয় দর্শক, তারপরে আমি এক জায়গা থেকে একটা লাল ঘাস পাওয়া যায়, আমি আসলে প্রকৃতপক্ষে এই ঘাসটার নাম জানি না। তো কয়েকটা কাটিং, আমি এই লাল ঘাসের কাটিং নিয়ে যাওয়ার পরে আমার বাসার পিছনে, সেখানেও কিন্তু সম্পূর্ণ লোকাল বালি দিয়ে ভরাট করা। তো সেই লাল ঘাসের কাটিংগুলো কিন্তু আমি সেখানে লাগিয়েছিলাম। তো বিশ্বাস করবেন না, সেই লাল যে ঘাসগুলো হয়েছিল সেগুলোর গ্রোথও অনেক ছিল, মানে অল্প কিছু দিনের মধ্যে ঘাসগুলো অনেক, মানে আমি তো প্রায় বলতে পারেন 5 ফিট 7 ইঞ্চি বা 8 ইঞ্চি, তো মানে আমার মাথার উপরে উঠে গেছিল ঘাসগুলো অল্প দিনেই। এবং এক একটা ঘাস এত মোটা, যেমন আমরা যে আখ বলেন বা কুশর বলেন, গ্রাম্য ভাষায় কুশর বলে আখ, এই আখের চাইতে এক একটা ঘাসের যে ডগা, এই ডগাগুলো অনেক মোটা হয়েছিল। তো এই ঘাসগুলো আমি পানিতে ফেলে দিয়েছিলাম, তো দেখলাম ওখানেও মানে পানির উপর থেকেই ওর পাতা বেরোচ্ছে। তো আসলে এই উন্নত ঘাসগুলো কিন্তু অল্প জায়গাতেই চাষ করা সম্ভব, এবং আমি আপনাদের 100% আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই ঘাসগুলো কিন্তু বালির উপরেও আপনার চাষ করা সম্ভব, এবং পানিতেও কিন্তু সহজে মরে না, যে অল্প কিছু সময়ের জন্য যদি পানি এসে আপনার ঘাসের গোড়ায় থেকে যায়, পরে হয়তো বা 1 দিন 2 দিন বা 5 দিন পরে পানিটা রিমুভ হয়ে যায়, এরকম জায়গাও কিন্তু এই ঘাসগুলো হওয়া সম্ভব। তো এই উন্নত ঘাসের একটাই সুবিধা হলো যে আপনি অল্প জায়গা থেকে অধিক পরিমাণে কিন্তু আপনি ঘাস পেতে পারেন, এবং সেই ঘাস দিয়ে অবশ্যই আপনার গোখাদ্যের অনেকটাই রিকভার করতে পারেন। তো প্রিয় দর্শক, আমার ঘাসগুলো যেহেতু আমি উঠাই ফেলছিলাম, আমি নতুন করে আবার কিছু কিছু ঘাস আমার বাড়ির পিছনে আমি কাটিং লাগাচ্ছি। তো দেখি কি হয়, আপনারা আমার জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল, এই জন্য দুঃখিত। তো যারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, ভাই হন বা বোন হন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনারা সাবস্ক্রাইব দিলে কিন্তু আমার মানে আরেকটি ভিডিও ক্যাপচার করার বা আরেকটি ভিডিও তৈরি করার জন্য কিন্তু আমার আসলে ইচ্ছা জাগে। আর যদি দেখি যে আসলে সাবস্ক্রাইব বাড়ছে না, সেক্ষেত্রে আসলে তখন মনটা ভেঙে যায় যে কষ্টের কোনো মূল্য পাচ্ছি না, মানে একেবারে কি বলবো যে অনর্থক আসলে, মানে ব্যস্ত মানুষ তো সবাই, ব্যস্ততার মাঝেও যে ভিডিওগুলো করছি, অবশ্যই অনুগ্রহ করে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলের বেল বাটনটি চাপ দিবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন,
আমার জন্য দোয়া করবেন। তো আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।